Bangladesh is confronting a new wave of anger. Stories from Bangladesh. There was a protest there yesterday in the capital Dhaka. Though perhaps protest is not the right word. The participants called it a bulldozer procession. সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে হঠাৎ করেই কপাল খুলে গেল শেখ হাসিনার। পদত্যাগের ঘোষণা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে কি ভেঙে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনী? বিস্তারিত জানতে দেখতে থাকলাম। অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানে এখনো পর্যন্ত ৩,০০০-এর বেশি গ্রেফতার হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এই অভিযানের উদ্দেশ্য কি এবং সারা দেশে কারা আটক হচ্ছেন সেটি নিয়ে চলছে আলোচনা, দেখা যাচ্ছে কৌতূহল। আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, তো আমাদের মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল। ছাত্রদের এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। মঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। হঠাৎ করেই কেন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম? তবে কি ভেঙে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? দায়িত্ব নিতে চলেছে সেনাবাহিনী? আর শেখ হাসিনার জন্যই বা কি বার্তা রয়েছে? বা তবে কি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা নিয়ে যাচ্ছে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন আমরা আর বেশি কথা বলার ভিডিওটির মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অনেকটা নিশ্চিন্তেই বসবাস করছিলেন ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইভেন তার দেখা দেখি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় আছে। সেখান থেকে বসে বাংলাদেশের রাজনীতি করছেন, নানান বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আর সেগুলোকে কেন্দ্র করে ৫ই ফেব্রুয়ারির মতন অনেক ধরনের ঘটনাও দেশে ঘটে গেছে। তো এর মাঝখানেও মোটামুটি একটা পজিটিভ অবস্থানে ছিলাম, কিন্তু গেল পরশুদিন থেকে হঠাৎ করে ভারতের বাতাসটা বদলাইতে শুরু করছে আমার মনে হচ্ছে। আয়নাঘর পরিদর্শন শেষে একজন সাংবাদিক গিয়া তিনি একটা তার ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এমনকি পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে একটা নিউজ করলেন। এটাও ছিল শেখ হাসিনার বিপরীতে। এরপর শশীধর, ভারতের খুবই প্রভাবশালী একজন কি বলে যে পলিটিশিয়ান, তিনিও বললেন যে শেখ হাসিনার বক্তব্যগুলোর কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের সাথে। সো ভারতের সরকারের উচিত কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিপরীতে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এর মাঝখানে আমরা যদি দেখি যে আজকে একজন সাংবাদিক যে বক্তব্য করেছেন, তার এই বক্তব্যকে ঘিরে ভারতে অনেকটা তোলপাড়, অনেকটা বিপাকেও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আর আওয়ামী লীগ দলটা। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগকে দল হিসাবে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক, গবেষক, অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরি। তিনি নিজে তার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছেন, আর তার এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল। আর আমাদের সরকারের যিনি মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন, যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনিও শেয়ার করেছেন। অর্ক ভাদুরির স্ট্যাটাসটা ছিল এরকম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন, তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিওটি শেয়ার করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে আমি শেয়ার করেছি। তিনি বলছেন যে বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল না, আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশের শাখা, সেই কারণেই
মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছেন আওয়ামী লীগের নেতারা। এটা খুবই অসহায়ত্বের একটা ইস্যু। আসলে রাজনীতি বড় আলাদা জিনিস। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইতে আওয়ামী লীগের এই অ্যাক্টিভিটিস অবশ্যই এটাই বোঝায় যে নরেন্দ্র মোদীর প্রতি তাদের কি পরিমাণ ট্রাস্ট। আমি বরাবরই বলি, বিএনপি দেখেন 16 বছরে আওয়ামী লীগকে বাটে ফেলতে পারে নাই বা রাজপথ দখল নিতে পারে নাই। কেন? তারা আমেরিকারে বাবা মানত। এটা কিন্তু বাস্তব। ভাবতো আমেরিকা কিছু একটা করে দিবে। আমাদের ইনফ্লুয়েন্সাররা, অনলাইন কিংরা তারাও কিন্তু বলতো। তো আওয়ামী লীগ সবসময় তো আচ্ছা যাই হোক, মূল স্ট্যাটাসটা আরো আছে। সাংবাদিক লিখছেন যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছে। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করতে গিয়েছেন। করতেই পারেন, এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হল, বিজেপির সিস্টার কনসার্ন হিসাবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত না। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরো বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। জুলাই আগস্টের ঘটনার পর তার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের বিপদ আরো বাড়ছে। আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে যে পোস্ট করেছে কমেন্ট সেকশনে, এটিও শেয়ার করলাম, আমাদের বরিশাল ভাই। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণার পরিচয় আওয়ামী লীগ দিছে কিনা? না, দেয় নাই। এটা বলতে নিয়েছিলাম, আওয়ামী লীগের পুরো আস্থা চলে গেছে মোদীর পায়ের কাছে, যে ভারত রাজ ক্ষমতা এনে বসাই দিবে। বিএনপি আগে আমেরিকারে চাটতো, আর আওয়ামী লীগ এখন ভারতের চাটতেছে। জনগণের প্রতি তাদের আস্থা নাই, আস্থা বিদেশি বাবাদের কাছে। আর এজ এ রেজাল্ট বিএনপি 16 বছর ভুগছে, আওয়ামী লীগও এরকম লম্বা একটা সময় ভুগবে। দেখেন, জনগণই ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার শক্তি। এগুলো প্রতিদিন রাজনৈতিক নেতারা বলে। খালি মাঠে সবাই গোল দিতে পারে, বিএনপি এখন দিচ্ছে না। ভাই, মানুষের অভাব নাই। কই ছিল এত বছর? আওয়ামী লীগের ভয় মাঠে নামে নাই। কারণ আওয়ামী লীগ কই গেছে? বিএনপির ডরে মাঠে নামে না, জামাতের ডরে নামে না, ইউনূসের ডরে নামে না। তারা জানে জনগণ তাদের পক্ষে নাই, এই জন্য বিদেশিদের কাছে ধন্যবাদ দেয়। আমার কাছে এগুলো ন্যাক্কারজনক ঘটনা মনে হয়, যে ভারতের, পাকিস্তানের, আমেরিকার, চীনের এদের ঠ্যাং চাইটা যদি ক্ষমতায় আসা লাগে, এদের ক্ষমতা রাজনীতি না করাই ভালো এই দলগুলোর। জনগণকে প্রায়োরিটি দেন, জনগণকে মূল্যায়ন করেন। জনগণকে আমরা মূল্যায়নের ভাষা কি? যে এই দল ক্ষমতায় এসে লুটপাট শুরু করি, এলাকার মানুষের থেকে চান্দাবাজি, বাজার হাটি যারা নেই দখল দেই, গাড়ি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা, ফকিন্নি, যে যেমনে পারি যারা লুট করার। তো জনগণ পক্ষে কেমনে থাকবো বলেন? লোকালি মানুষ তো বিরক্ত এগুলাতে, বছরের পর বছর কেন লুটপাটের খেলায়। এখনো কিন্তু বদলায় নাই আমাদের চরিত্র, এখনো বদলায় নাই। জনগণের পক্ষে কথা বলেন, জনগণের কল্যাণে কাজ করেন, ভালোর জন্য কাজ করেন, তাহলে জনগণ আপনার পক্ষে থাকবো। সুযোগ পেলে জনগণের মারা দিবেন, জনগণ পক্ষে থাকবে না, দলীয় সমর্থক ছাড়া। তো দলীয় সমর্থক সব দলেরই আছে, কিন্তু জনগণ থাকা লাগে পক্ষে। বিএনপির ছিল না কত লক্ষ লক্ষ কর্মী, জামাতেরও তো ছিল, জনগণ ছিল না। জনগণ যখন মাঠে নামছে পরিস্থিতি বদলাই গেছে। আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে শুরু করা অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানে এখনো পর্যন্ত 3000-এর বেশি গ্রেফতার হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এই অভিযানের উদ্দেশ্য কি এবং সারা দেশে কারা আটক হচ্ছেন সেটি নিয়ে চলছে আলোচনা, দেখা যাচ্ছে কৌতূহল। দেশব্যাপী এই বিশেষ অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় ওই হামলার গুরুতর একজন আহত বুধবার মারা গেছেন। চলমান বিশেষ অভিযানে দেশের একক জেলা হিসেবে গাজীপুরেই সবচেয়ে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অভিযানের 5 দিনে এই সংখ্যা 332 জন। মঙ্গলবার গাজীপুর আদালত চত্বরে গিয়ে দেখা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বজনরা ভিড় করছেন। উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এদের স্বজনদের অনেকেই সাদা পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাতে আটক করেছেন। গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিন উদ্দিন ভান্ডারী। 70 ওই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয়। স্বজনেরা দাবি করেন তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন।
অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যা, কারণ হামলার ভয়ে আইনজীবীরা তাদের পক্ষে দাঁড়াতে শঙ্কিত। গাজীপুরের এই অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের এই অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে 3000-এর বেশি মানুষ গ্রেফতার এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এদিকে আওয়ামী লীগের দাবি অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীরাই প্রধান টার্গেট হয়েছে। এই অভিযান প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান বলেন, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে আমরা বিগত দিনেও স্বৈরাচার সরকারের আমলে যেমন দেখেছি, বয়স বিবেচনা করা হয়নি, তারপর শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি, ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে, এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এটি কোনোভাবেই আমাদের কাম্য নয়। 5ই ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকে সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা শুরু হয়। অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছে তাতে বোঝা যায় ছাত্রদের দাবি অনুযায়ী তারা এই অভিযান পরিচালনা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা তারাই মূল টার্গেট। তিনি বলেন, ডেভিল মানে কি? শয়তানরাই তো টার্গেট এইখানটায়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই এর মূল টার্গেট। বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ রয়েছে। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলাও চলছে। 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর একটা পাল্টাপাল্টি হামলার ঘটনা দেখা যাচ্ছে। সমাজে যারা অপরাধ করছেন, যারা মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন, মানুষকে হত্যা করছেন বা চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত। সাম্প্রতিককালে এই 7 দিনের পরিসংখ্যানটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেফতার হয়েছেন। এটার মধ্য দিয়ে আসলে সরকারের নিরপেক্ষ চরিত্র থাকা দরকার, সেটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে সাধারণ মানুষের। অপারেশন ডেভিল হান্টে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকায় রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযান ঠিক কতদিন ধরে চলবে সেটি সুনির্দিষ্ট করে এখনো পর্যন্ত বলা হয়নি সরকারের পক্ষ থেকে। Bangladesh is confronting a new wave of anger. Stories from Bangladesh. There was a protest there yesterday in the capital Dhaka. Though perhaps protest is not the right word. The participants called it a bulldozer procession. জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন যে ক্ষমতায় টিকে থাকতে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করছে? এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখা, এগুলো তারই পার্ট। আর এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই গত 20 জানুয়ারি আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ঢাকায় আসেন। এই ষড়যন্ত্র করতেই 21 জানুয়ারি মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গিয়ে এমন দুজন ব্যক্তির সঙ্গে গোপন মিটিং করেন যারা সরাসরি আমেরিকার কুখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, মিয়া ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 29 জানুয়ারি জর্জ সোরোজের পুত্র ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলেক্সা সোরাস সম্প্রতি বাংলাদেশে এসে ইউনূসের সঙ্গে গোপন মিটিং করেন এবং এই মিটিং এর পরে 31 জানুয়ারি রাতে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ একজন মহিলা উপদেষ্টা বাংলাদেশের 7টি ইসলামী সংগঠনের সঙ্গে গোপন মিটিং করেছেন এবং এদের সঙ্গে গোপন মিটিং করার পরেই ফেব্রুয়ারির 3 তারিখে এই 7 দলের জোট ইসলামিক রেভলিউশন আর্মি নামে একটা গুপ্ত সংগঠন গঠন করেছে, যারা ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য পুরো দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেবে, তাদের কর্মীদেরকে ধমকাবে এবং ভীত সন্ত্রস্ত করবে। আর এই কাজে ইসলামিক রেভলিউশন আর্মিকে অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের আইএসআই এবং পুরো দাঙ্গা হাঙ্গামার খরচ যোগাবে আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আই রিপিট, জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এই পুরো পরিকল্পনা করা হয়েছে যাতে মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতায় রাখা যায়। এখন যদি জানতে চান কিভাবে এই ষড়যন্ত্র হচ্ছে, কোন পরিকল্পনায় তারা সামনে এগোচ্ছে, তো চলুন সবটা একটু গভীরে গিয়ে যুক্তি তথ্য দিয়ে জানি। দেখুন, আমরা সকলেই জানি যে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশনের অর্থ সাহায্যে আমেরিকার
ডোনাল্ড লু এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে আমেরিকা তার পুতুল ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। আর তারপর মিয়া ইউনূস আমেরিকার কথা মতো বাংলাদেশে চূড়ান্ত ভারত বিরোধিতা শুরু করে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চূড়ান্ত ভারত বিরোধিতা করে বাংলাদেশে কিন্তু মিয়া ইউনূসের ভালোই কাটছিল। কিন্তু নভেম্বরে যখন আমেরিকার ভোটের রেজাল্ট বেরোলো এবং ইউনূসের প্রভু বাইডেন সরকারের পতন হলো, মানে কমলা হ্যারিস হেরে গেল, তখনই ইউনূস বুঝতে পারলো যে তার সময়ও কিন্তু ঘনিয়ে এসেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মিয়া ইউনূস ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কেন? কারণ ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হন তখন তিনি ঘোষণা করেন যে ক্লিনটন ফাউন্ডেশন এবং এর সঙ্গে যুক্ত সমস্ত ডেভেলপমেন্ট ফান্ডগুলোর বিরুদ্ধে তিনি FBI তদন্ত করবেন। এখন আমরা সবাই জানি যে ক্লিনটন ফাউন্ডেশন হলো বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের প্রতিষ্ঠিত একটা সংগঠন। আবার বারাক ওবামা এবং জো বাইডেনও এই সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আর এই ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে ফান্ড করেই বিভিন্ন দেশের সরকারকে পরিবর্তনের চেষ্টা করা হয়, যাতে ছোট ছোট দেশে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশের হাসিনা সরকার পতনও কিন্তু এই ফান্ডের টাকাতেই হয়েছে, আপনারা জানেন। এখন ট্রাম্পের এই ঘোষণার পরে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস, চরম চাপে পড়ে যায়। কারণ বাংলাদেশের হাসিনা সরকারের পতন ওই ক্লিনটন ফাউন্ডেশনের টাকাই হয়েছে। আর মিয়া ইউনূস হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ হিসাবেই বাংলাদেশের মুখ্য উপদেষ্টা পদে বসে রয়েছেন। অতএব ট্রাম্পের ঘোষণার পরেই মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছে যে তার সরকার টিকে থাকার সময় কিন্তু ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে মিয়া ইউনূস চাপে পড়ে তার পুরনো আন্তর্জাতিক মদতদাতাদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই শক্তিগুলো কারা? আপনারা জানেন যে এই শক্তিগুলো হলো ক্লিনটন ফাউন্ডেশন, জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং অবশ্যই ভারতের চিরশত্রু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। পরিকল্পনা মোতাবেক তিনি পাকিস্তানের ISI এর সঙ্গে যোগাযোগ করলে গত 20 জানুয়ারি 2025 পাকিস্তানের ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং তার সঙ্গে পাকিস্তানের ISI এর 2 উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার আলম আওয়ান এবং ব্রিগেডিয়ার উসমান তিফ বাংলাদেশ সফরে আসেন। আগেই বলেছি, আসিম মালিকের বাংলাদেশ সফর কোনো আকস্মিক বা অস্বাভাবিক ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ। এর পেছনে কিন্তু দুটি প্রধান কারণ রয়েছে। এক হলো লোক দেখানো কারণ। ভারতকে চাপে রাখার জন্য ISI বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে। এই কারণে এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নৌবাহিনী করাচিতে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে আমন এক্সারসাইজ নামে একটা যৌথ নৌ মহড়ায় অংশ নেবে। আর দ্বিতীয় কারণ, যেটা আসল কারণ, সেটা হলো ভারতের মনোযোগটাকে পাকিস্তান সীমান্ত থেকে সরিয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা আর যুদ্ধ জিগির তুলে বাংলাদেশে ইউনূসের জনপ্রিয়তাটাকে বৃদ্ধি করা। আর এজন্যই ISI বাংলাদেশে তাদের পুরনো যে স্লিপার সেল তাদেরকে অ্যাক্টিভ করতে শুরু করেছে। এই স্লিপার সেলের কথা আমি আগেই বলেছি যে এই স্লিপার সেলে রয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, যেটাকে RSO বলে সংক্ষেপে, রয়েছে আরকান রোহিঙ্গা আর্মি ARA এবং অবশ্যই ইসলামী মহজ নামে একটা জঙ্গি সংগঠন। এই 4টি জঙ্গি সংগঠনকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। যাই হোক, ISI এর কাছ থেকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে মোহাম্মদ ইউনূস 21 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ড যাত্রা করেন। তিনি 21 থেকে 24 জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। কিন্তু এই সফরের সময় মিয়া ইউনূস দুজন ব্যক্তির সঙ্গে কিন্তু গোপন বৈঠক করেন। আর এনারা হলেন ক্রিস্টিন লাগার্দ এবং আনোয়ার ইব্রাহিম, যাদের দুজনেই কিন্তু মোহাম্মদ ইউনূসের পূর্ব পরিচিত এবং ক্লিনটন ফাউন্ডেশন এবং জর্জ সোরোজের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ক্রিস্টিন লাগার্দ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে জর্জ সোরোজের সাথে বিভিন্ন অর্থনৈতিক ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করেছেন। আর আনোয়ার ইব্রাহিম ক্লিনটন ফাউন্ডেশনের গ্লোবাল ইনিশিয়েটিভের বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। আর আগেই বলেছি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ হিসাবে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য ক্লিনটন ফাউন্ডেশনের অর্থ সহায়তা ছিল। অতএব সুইজারল্যান্ডের দাভাসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র লোক দেখানো ছিল। আসলে মিয়া ইউনূস আমেরিকার বিখ্যাত ধনকুবের জর্জ সোরোজের কাছ থেকে কি পরিমাণ অর্থ পাবে আর তার বদলে তার কোন কোন কোম্পানিকে বাংলাদেশে কিভাবে সুবিধা পাইয়ে দেবে তার আলোচনা করতেই কিন্তু সুইজারল্যান্ডে গেছিল। এবং গোপন বৈঠক শেষে 25 জানুয়ারি 2025
তারিখে এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে সুইজারল্যান্ডের স্থানীয় সময় 24শে জানুয়ারি রাত 9:50 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন এবং 25শে জানুয়ারি বিকেল 5:07 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, মানে বাংলাদেশে ফিরে আসেন। ফেরার 4 দিন পরে অর্থাৎ 29শে জানুয়ারি 2025 জর্জ সোরোজের পুত্র এবং ওপেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্সা সোরোজ বাংলাদেশে আসেন এবং ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করেন। জর্জ সোরোজের পুত্র অ্যালেক্সা এই বৈঠকে ইউনুসকে প্রস্তাব দেন যে 4টি সংগঠন, এক হচ্ছে আরাকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি, 2 হচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, 3 আরাকান রোহিঙ্গা আর্মি এবং 4 ইসলামী মহজ, এই 4টি সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করার প্রস্তাব দেন। এবং তিনি এও বলেন যে শুধু রোহিঙ্গা সংগঠনগুলোকে একত্রিত করাই যথেষ্ট নয়, যেমন আনসার উল্লাহ বাংলা টিম, হিফাজতে ইসলাম এবং হিজবুত তাহরির, এই 3টে ইসলামী সংগঠনকে যুক্ত করে ইসলামিক রেভলিউশন আর্মিও কিন্তু গঠন করতে হবে। অ্যালেক্স সোরোজের সফরের পর বাংলাদেশের এই 4টি প্রধান রোহিঙ্গা সংগঠনকে একত্রিত করে 4 ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করা হয় এবং ধীরে ধীরে বাংলাদেশের সংগঠনগুলো মানে হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির এবং আনসারুল বাংলা টিম এর সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে ইসলামিক রেভলিউশন আর্মি গঠন হবে এবং তার কাজ শুরু করবে। অতএব ইসলামিক রেভলিউশন আর্মি যখন পুরোপুরি সক্রিয় হবে তখন এটি প্রধান 2টি উদ্দেশ্যে কাজ করবে। এক, মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা পরিচালিত হবে এবং ইউনুস ক্লিনটন ফাউন্ডেশন এবং জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে এই আর্মির জন্য আর্থিক সহায়তা গ্রহণ করবে। এবং 2, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই সংগঠনটিকে ট্রেনিং এবং অস্ত্র সাহায্য করবে এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এবং 3, আপাতত হেফাজতে ইসলাম, আনসার উল বাংলা টিম এবং হিজবুত তাহরির এই 3টি সংগঠন ইউনুসের নেতৃত্বে নতুন রাজনৈতিক যে দল গঠিত হবে সেই দলের বুথ পর্যায়ে সংগঠন তৈরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করবে। আর এই কাজে অর্থ সাহায্য করবে জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন। আর 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে যে রোহিঙ্গা সংগঠনটি যাকে ট্রেনিং দেবে পাকিস্তানের ISI, তাদের প্রাথমিক কাজ হলো বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয় ভীতি তৈরি করা। তবে তার মূল কাজ হবে যদি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী বাংলাদেশে কোনো রেজিম চেঞ্জ অপারেশন করতে চায়, তবে ইসলামিক রেভলিউশন আর্মি বাংলাদেশে ব্যাপক অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টি করবে। সোজা কথায় হাসিনার সঙ্গে যা হয়েছিল মিয়া ইউনুস নিজের সঙ্গে সেটা আর হতে দিতে চায় না। আর এজন্যই এই ইসলামিক রেভলিউশন আর্মিকে মিয়া ইউনুস এখন থেকেই প্রস্তুত করে রাখছে। আশা করি ইউনুসকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য ঠিক কি কি ষড়যন্ত্র হচ্ছে আমার এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পেরেছেন। আর নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছেন যে কেন জর্জ সোরোজ ইউনুসের পেছনে এত পরিমাণ টাকা খরচ করছে। এখন কথা হলো, এই এত কিছু যখন আমি জানি তখন দিল্লি জানে না, এটা তো আর হতে পারে না। অতএব ভারত সব জানে, ভারত সমস্ত দিকে নজরও রাখছে। এখন ভারত এর পাল্টা কি স্ট্র্যাটেজি নিয়েছে সেই বিষয়ে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে প্রকাশ্যে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি যে মিয়া ইউনুসের ওই সমস্ত স্বপ্ন সফল হবে না, হতে দেওয়া হবে না। বরং মিয়া ইউনুস ঠিক করে রাখুন কোন পথে পালাবে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। যারা গণঅভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, তো আমাদের মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল এবং ছাত্রদের এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে যদি সেই দলে অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে তো সেটা সম্ভব নয়। তো সেই দলে যদি আমি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব, এইরকম একটা বিষয় আমিও বলেছিলাম। তো যেহেতু এখন আমরা সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ হয়নি, বাট সেটা চলমান আছে। বাট আমাদের এখন রাজনৈতিক দলের আর কাজটা বেশি জরুরি। তো সেই জায়গায় যদি আমরা চিন্তাভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেবো এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। একটু ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে, হয়তো খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত
সবাই পাবে আর কি, আপনারা জানতে পারবেন। বাইরে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা তো 6 মাস কাজ করেছে বা গত 4-5 মাস কাজ করেছে। তো সারা দেশে মাঠ পর্যায়ে তো তারা কাজ করেছে, সাংগঠনিক কাজটা তারা করেছে। আমি তো সরকারের দায়িত্বে ছিলাম, তো দল গোছানোর কাজটাও তারাই করছে। এখানে আমি বের হইলে হয়তো আমি সেই প্রক্রিয়ার সাথে জাস্ট যুক্ত হব। ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় শেখ হাসিনার ভয়াবহতার চিত্র এখন বিশ্বব্যাপী আলোচিত। বিশ্বমঞ্চে নিজেকে হিরো হিসেবে প্রমাণ করতে চাইলেও আজ ভয়ঙ্কর ভিলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর হাসিনার ভয়াবহতার প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। কি বলছে তারা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন করেছে, যা মানবতা বিরোধী অপরাধ। এই প্রতিবেদন দায়বদ্ধতা ও বিচারকে ত্বরান্বিত করবে। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তারা বলেন, জাতিসংঘের এই 105 পাতার প্রতিবেদনে বাংলাদেশে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের ভয়াবহ ও তীব্র মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংগঠন যেসব প্রতিবেদন দিয়েছিল সেগুলোর প্রতিধ্বনি রয়েছে এবং তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের বিস্তৃতি ঘটেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য জাতিসংঘের সুপারিশগুলো অন্তর্বর্তী সরকারকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। Shotguns with pallets. You have seen in the report we have made a very strong plea that shotguns with pallets are forbidden because the injuries that they produce are horrific. And I saw that myself. I went to one of the hospitals in Bangladesh when I visited, and I could talk to some of the survivors, and some of them will be disabled for their lives. এই প্রতিবেদনে আরও যেসব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারের অনুসরণ করা উচিত। এসব সুপারিশের মধ্যে অন্য কিছু রয়েছে কিনা বা চলমান তদন্তে যথাযথ প্রক্রিয়া মেনে চলা, ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়া, বিচার ও নিরাপত্তা বিভাগ সংস্কার এবং জনপরিসরে কড়াকড়ি আরোপকারী কালো আইন বাতিল করা। তবে দীর্ঘমেয়াদী সত্য, বিচার, জবাবদিহি, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘের দল এবং অন্যান্য সংগঠনকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ জুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সংগঠিত দমন-পীড়ন ও সহিংসতা নথিবদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা একটি ভিডিও যাচাইয়ের সিরিজ বের করেছিলাম যেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী ও সরাসরি প্রাণঘাতী নয় এমন বেআইনি বল প্রয়োগের নথিপত্র যুক্ত করা হয়েছিল। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টে সংঘটিত ভয়াবহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর বুধবার একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সংস্থা এ নিয়ে তাদের বিস্তারিত তথ্য তুলে ধরছেন। তাদের এই প্রতিবেদনে এমনটাই দেখা গেছে, শেখ হাসিনা গত 15 বছর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে, যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিচারের জন্য যথেষ্ট বলেও মনে করা হয়। আপনারা ইতিমধ্যে সব ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই।
তো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দলীয় সাগর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই